হাত বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছি। বেশ কিছুক্ষণ হয়েছে। বেল্ট দিয়ে আঘাত করায় পিঠের অনেক জায়গা ফেটে রক্ত বের হচ্ছে। শরীর ব্যথায় কুকাচ্ছি, তবুও একটু দয়া হচ্ছে না জাঙ্কুকের। বড় আম্মুর দেওয়া কালো শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেছেন উনি। ছেঁড়া অংশটুকু দরজার সামনে পড়ে রয়েছে। বুক ফেটে কান্না আসছে আমার। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম, কিন্তু পিছন ফিরে তাকানোর মতো শক্তি শরীরে অবশিষ্ট নেই। জাঙ্কুক ঘরের ভিতর ঢুকে আমার কাছে এসে হাঁটু ভেঙে বসলেন। গালে চড় পড়ায় আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। উনি তার বাঁ হাত দিয়ে আমার ঠোঁটের কোণে স্পর্শ করে চুয়ে পড়া রক্তটুকু মুছে ফেললেন। তার স্পর্শে যেন আমার কষ্ট আরো কয়েক গুণ বেড়ে গেল, কারণ চরটা তারই দেওয়া উপহার ছিল। জাঙ্কুক আমার হাতের বাঁধন খুলে দিয়ে আমাকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিলেন। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছি না। পানির প্রতিটি ফোঁটা পিঠে পড়ে আগুনে পোড়ার মতো জ্বলছে। যন্ত্রণায় কাতর হয়ে জাঙ্কুক ভাইকে বললাম, ভাই আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন আমাকে। আর কখনো শাড়ি পরবো না, আমার ভুল হয়ে গেছে। জাঙ্কুক আমার চুলের মুঠি ধরে আমার মুখটা তার মুখ বরাবর নিয়ে তাতে দাগ চেপে বললেন, কেন পরবি না শাড়ি? ও, তার মানে এর পরের বার থেকে উলঙ্গ হয়ে সিডিউস করতে যাবে ছেলেদের? ছি, এসব কি বলছেন ভাইয়া? বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোর কবেকার ভাইয়া। বারবার ভাইয়া কেন বলিস আমাকে? স্যার বলবি। তোর মতো রাস্তার মেয়ের ভাই আমি হতে চাই না। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। 8 বছর পার হয়ে গেছে, তবুও মাথা থেকে রাস্তার মেয়ের দাগটা এখনো মুছতে পারেনি। জাঙ্কুক আমার মুখপানে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন। পিঠে এতগুলো বেল্টের বাড়ি পড়েছে যে এখন স্থির হয়ে দাঁড়াতেই পারছি না। দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ঠিক কোন কারণে আমাকে এত নির্মমভাবে মারা হলো সেই কারণটাই আমি জানি না। কিছুক্ষণ আগের ঘটনা, রোজির এনগেজমেন্ট পার্টিতে পরার জন্য বড় মায়ের দেওয়া কালো শাড়িটা পরেছিলাম। শাড়িটা পরে খুব সুন্দর করে সেজেছিলাম, কারণ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যদিও সেই শাড়ি দ্বিতীয়বার পরার যোগ্য নেই, 2 টুকরো করে ছেড়ে দিয়েছেন। কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে সময় কি হয়েছে তার কিছুই আমার মনে নেই, বা কেনই বা এমন মারলেন উনি আমাকে। হয়তো ওনাদের বাড়িতে আশ্রিতা, তাই আমি পেয়ে এইবার ইন্টার পরীক্ষা দিব। একটু আগে যে আমাকে এভাবে মারলেন উনি জিউন জাঙ্কুক। আমি ছোট থেকেই তাদের বাড়িতে থাকি। বড় বাবা অর্থাৎ সুগা আমাকে এক প্রকার রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। আমি নাকি বড় বাবার গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচেছিলাম। অবশ্য এটা কবেকার কথা আমার কিছুই মনে নেই। তখন থেকেই আমি এই বাড়িতে থাকি। এই বাড়ির মেয়ে হয় নাই, বরং আশ্রিতা হয়ে। সব গল্প তো সুখের হয় না, আমার গল্পও হয়নি, হয়ে উঠতে পারিনি এই বাড়ির মেয়ে। এই বিষয়ে অবশ্য আমার তেমন আফসোস নেই। বড় বাবা আমার পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছেন, এর থেকে বেশি কি চাই আমার। গায়ের শাড়িটা খুলে ওয়াশরুমে রেখে বাথরুমটা গায়ে জড়িয়ে আস্তে আস্তে বেরিয়ে এলাম। শরীরে ব্যথায় ছিঁড়ে পড়ছে। রাত অনেক হয়েছে। এতক্ষণে হয়তো বড় মা আর বড় বাবা ফিরে এসেছেন। নিচে যাব যাব করেও শক্তিতে কুলোতে না পেরে বিছানায় গা এড়িয়ে দিলাম। 2 চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে যাচ্ছে। যখন থেকে ভালোবাসার শব্দটাও জানি না, হয়তো তখন থেকেই তাকে ভালোবাসি। কেন ভালোবাসি জানি না। তার মতো বদমেজাজি আর রাগী একটা মানুষকে কেউ ভালোবাসতে পারে? এটাও হাস্যকর। 8 বছর আগে যখন ওনাকে বড় বাবা দেশের বাইরে পাঠিয়ে দিলেন, অনেক কান্না পেত, খুব মনে পড়তো ওনার কথা, কিন্তু আজও মুখ খুলে বলতে পারিনি ভালোবাসার কথা। আমার সেই তুমিটা হয়তো কখনো আমার হবে না। 7-5 চিন্তা করতে করতে ঘুমের দেশে তলিয়ে যায় তে। জাঙ্কুক তেকে মেরি বাসা থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। অবশ্য কারো হাতে এত সময় নেই তার খবর রাখার। ব্যস্ত শহরে সবাই নিজের সমস্যা নিয়ে ব্যস্ত। সারা রাতে জাঙ্কুক আর বাড়ি ফেরেনি। খুব ভোরে দরজার কলিং বেলের শব্দে তের ঘুম ভেঙে যায়। ধর পড়িয়ে উঠে বসতি ঘরের দিকে নজর পড়ে। বেলা 7টা বাজে, আর আধা ঘন্টা পরেই জেহপ উঠে যাবেন। জেহপ ওঠার আগে নাস্তা রেডি না পেলে তের কপালে দুঃখ আছে, আর সেটাতে খুব ভালো করেই জানেন। বিছানা থেকে নেমে তে দৌড়ে সদর দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে
জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চেহারা দেখে তীর বুকটা ধপ করে ওঠে। উস্কো খুস্কো চুল, সাথে লাল হয়ে যাওয়া দুটো চোখ আর ডান হাতে লেগে থাকা শুকনো রক্ত, সব মিলিয়ে জাঙ্কুকের অস্বাভাবিক থাকাটা প্রমাণ করছে। না চাইতেও জাঙ্কুকের এই অবস্থা দেখে তীর বুকের ভিতরটা মুচড়ে উঠছে। জাঙ্কুক থেকে পা থেকে মাথা অবধি এক নজর দেখে দাঁতে দাঁত চেপে বলল, কাল রাতে এত মার খেয়েও তো শিক্ষা হয়নি, তাই না রে? কাল রাতে ছেলেদের শরীর দেখানোর জন্য এত মারলাম, আর আজই তুই বাথরুম পরে ঘুরছিস। জাঙ্কুকের কথায় আমার হুঁশ ফিরল। কাল রাতে বাথরুম পরেই ঘুমিয়ে গিয়েছিলাম। না, আসলে আমি তোর মতো রাস্তার মেয়ের কাছ থেকে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? আপনি ভুল ভাবছেন। তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। নাস্তা আমার ঘরে দিয়ে যা ফার্স্ট। জাঙ্কুককে নিজের সাফাই হিসেবে কিছু বলার আগেই জাঙ্কুক নাক ছিটকে সেখান থেকে চলে গেলেন। চট জলদি ফ্রেশ হয়ে কিচেনে গেলাম নাস্তা বানানোর জন্য। রোজি আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। গতকাল এঙ্গেজমেন্ট ছিল। আমার সুখে দুঃখে সবসময় আপুকে আমার পাশে পেয়েছি। আমাকে তার ছোট বোনের মতো আদর করেন। কাল থেকে বিয়ের সব আয়োজন শুরু হয়ে যাবে। শরীর এখনো ব্যথা করছে, ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে তাকে মেরে তার মাথাটা ফাটিয়ে দেই। হ্যাঁ, এটাই করব। আমি কি তার কেনা দাসী নাকি যে যখন ইচ্ছে তখন মারবেন? এর একটা প্রতিবাদ করতেই হবে। জাঙ্কুকের জন্য খাবার ট্রেতে নিয়ে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়ির একমাত্র এই ঘরটাতে আমার ঢোকা নিষেধ। 2 মাস ধরে উনি ফিরেছেন, আর এই 2 মাসে আমাকে এই ঘরে একবারের জন্য ঢুকতে দেননি। ট্রেটা দরজার সামনে টেবিলে রেখে দরজায় নক করলাম। দরজার পাশে রাখা ফুলদানিটা হাতে নিয়ে দাঁড়ালাম, সুযোগে আছি। জাঙ্কুক সামনে এসে দাঁড়ালেই ফুলদানি দিয়ে তার মাথায় একটা ঘা বসিয়ে দিব। ঘরের দরজা খুলতেই জাঙ্কুক ভেজা শরীরে বাইরে বেরিয়ে এলেন। টাওয়াল হাতে নিয়ে লম্বা চুলগুলো মুছছেন উনি। মাত্র শাওয়ার নিয়ে বেরোলেন। কয়েক সেকেন্ড আমি পরিকল্পনা করছিলাম ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করব, কিন্তু এখন লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। নিজের অজান্তে এক রাশ লজ্জা এসে চোখে জড়ো হয়েছে আমার। জাঙ্কুক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো বোঝার চেষ্টা করছেন আমি এমন অস্বাভাবিক ব্যবহার কেন করছি। ওনার এই তীর্যক দৃষ্টি আমাকে আরো বেশি লজ্জিত করে তুলছে। গলা খাকারি দিয়ে উঠলেন, জাঙ্কুক কি হলো? ফুলদানি হাতে অমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? এতক্ষণে আমার হুঁশ হলো যে আমি ফুলদানি হাতে দাঁড়িয়েছিলাম। কই না তো, এমনি ফুলদানিতে ধুলো জমে গিয়েছিল, তাই পরিষ্কার করছিলাম। তোর কি মনে হয় না তুই একটু অন্যরকম বিহেভ করছিস? অন্যরকম মানে? এমন কিছুই হয়নি, আপনি একটু বেশি চিন্তা করছেন। ঠিক আছে, মানলাম। খাবারের ট্রেটা ভিতরে রেখে যা। কি বলেন আপনি? সহজ বাংলা ভাষা বুঝতে কি তোর অসুবিধা হয়? না, অসুবিধা না, আসলে এই ঘরে ঢোকার অনুমতি নেই তো আমার, তাই একটু অবাক লাগছে যে হঠাৎ আপনি আমাকে ঘরের ভিতরে যেতে বললেন। আচ্ছা, এর মানে কি আমি এই বুঝবো যে আপনি আমাকে এখন আর ঘৃণা করেন না? আমি তোকে শুধু ঘরের ভিতর ঢুকতে বলেছি, তোকে আমি ঘৃণা করে কিনা তার ডেফিনিশন দেইনি, আর এরকম কোনো হিন্টও দেইনি। তাহলে তুই কেন এমনটা বুঝলি যে আমি তোকে ঘৃণা করতাম আর এখন করি না? এক মিনিট, কেন যেন সব গুলিয়ে যাচ্ছে। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলবেন? তোর কিছু বুঝতে হবে না, তুই জাস্ট খাবারটা ভিতরে রেখে যা। আর কোনো কথা না বাড়িয়ে খাবারের ট্রেটা হাতে নিয়ে তার ঘরে ঢুকে গেলাম। ঘরের ভিতর বিভীষিকাময় অন্ধকার। ভাগ্যিস ব্যালকনির পর্দা খানিকটা ফাঁকা করা ছিল, যেখান দিয়ে খুবই অল্প সূর্যের আলো তীর্যকভাবে ঘরের ভিতর প্রবেশ করছে, নয়তো এই অন্ধকারে হোঁচট খেয়ে পরে আমার সব দাঁতগুলো ভেঙে দিত। সেন্টার টেবিলে খাবারটা রেখে পিছিয়ে আসার সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে নিলেই কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরলেন। সামনে থাকা মানুষটা জাঙ্কুক ছাড়া আর কেউ হতে পারে না। ওনার শরীরের ঘ্রাণ আমার খুব পরিচিত। প্রতিবার এই ঘ্রাণ আমাকে মাতাল করে তোলে। জানি না কি আছে ওনার মধ্যে, কেন আমি ওনাকে ভালোবাসি। কোনো কারণ নেই ওনাকে ভালোবাসার। তুড়ি বাজানোর শব্দে আমার ভাবনায় ছেদ পড়লো। আমাকে ছেড়ে দিয়ে 2 হাত বুকের নিচে গুজে ফুরুকুসকে জিজ্ঞাসা করলেন, আবার কি চিন্তা করছিস মূর্তির মতো দাঁড়িয়ে? কিছু না বলে চলে যেতে নিলে জাঙ্কুক পিছন থেকে আমার হাত টেনে ধরলেন।
তুই এত অ্যাবনর্মাল বিহেভ কেন করছিস? কি হয়েছে? বললাম তো কিছু না, হাতটা ছাড়ুন, অনেক কাজ আছে। আমার সাথে থাকতে তোর কি বিরক্ত লাগে? যখনই কাছে আসি তখনই দূরে যাওয়ার ফোন দিয়াটিস। বল, কি সমস্যা? আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। কার রাতে এত নির্মমভাবে মারার পরও আপনার মন শান্ত হয়নি? আমার সারা শরীরে ব্যথা করছে। হঠাৎ জাঙ্কুক কিছু একটা খেয়াল করে আমার হাত ছেড়ে দিলেন। ওনার চোখ মুখ দেখে মনে হলো হঠাৎ করে উনি অন্য কোনো খেয়ালে চলে গেছেন। আমি পুনরায় কিছু বলার আগে জাঙ্কুক আমার হাত ধরে তার ঘর থেকে বের করে দিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দিলেন। আমি বেকুবের মতো বন্ধ দরজার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি হলোটা কি। উত্তর না পেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে এলাম। বড় বাবা কিছু জরুরি কাজে একদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ফাইল অফিসে পৌঁছে দেওয়ার জন্য আমার হাতে দিয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে অফিস অনেক দূরে, আর একা এত দূর কখনো যাইনি আমি। আগে তো কলেজেও রোজি আপুর সাথে যেতাম, কিন্তু আজকে তার বিয়ে শপিং এর জন্য গেছে তিনি। গালে হাত দিয়ে সোফায় বসে বসে ভাবছিলাম কি করা যায়, তখনই দেখলাম জাঙ্কুক ভাইয়া তৈরি হয়ে গাড়ির চাবি হাতে বেরোচ্ছেন। জাঙ্কুকের ঠিক সামনে গিয়ে বললাম, আপনি কি বাইরে যাচ্ছেন? গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে আমার দিকে তাকিয়ে বললেন, এখন কি তোর কাছে অনুমতি নিয়ে আমার বের হতে হবে? শুধু জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমার একটু বাইরে যেতে হবে। আমাকে একটু বড় বাবার অফিসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয় নাকি? আমি ভাড়ায় ট্যাক্সি চালাই কোনটা? অনুরোধ করছি, এর চেয়ে বেশি কিছু বলার নেই। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলতে শুরু করলেন, আচ্ছা, ঝটপট তৈরি হয়ে নেই। ওনার কথার মতো একদম ঝটপট কালো চুড়িদারটা পরে তৈরি হয়ে নিলাম, সাথে কাচের চুড়ি, চোখে হালকা কাজল আর চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলাম। ফাইলটা হাতে নিয়ে গাড়ির কাছে ছুটে গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়লাম। আমাকে কি এতটা ইউজলেস মনে হয় তোর কাছে যে দৌড়ে এসে মহারানীর মতো ব্যাক সিটে বসে পড়লি আমাকে ড্রাইভার বানিয়ে? তোর ড্রাইভার নই আমি। ওনার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ গিয়ে বসে পড়লাম। জাঙ্কুক অনেকটা রাগান্বিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সিট বেল্ট বাঁধতে পারিস নাকি? সেটাও বেঁধে দিতে হবে। কিছু না বলে সিট বেল্টটাও বেঁধে নিলাম। অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দিলেন। অফিসের নিচ পর্যন্ত এগিয়ে গিয়েও আমি দৌড়ে গাড়ির কাছে ফিরে এলাম। আপনি চলে যাচ্ছেন? না, বলছিলাম ফাইলটা দিয়ে আসা অবধি একটু যদি ওয়েট করতেন। আমি বাড়ি ফিরবো কিভাবে? আমি তো কিছুই চিনি না। যা, ফাইল দিয়ে আয়, আমি ওয়েট করছি। জাঙ্কুক আমাকে এতটা অবহেলা করে না যতটা আমি ধারণা করি। ওনার মনের কোণে এক কোণায় আমার জন্য চিন্তা কাজ করে। হয়তো কিছু সময় তার অবহেলা সহ্য করলো, একদিন না একদিন সে আমাকে ভালোবাসবে। জোরে ব্রেক কষলেন জাঙ্কুক। বেখেয়ালে থাকায় সামনের দিকে ঝুঁকে কপালে হালকা ব্যথা পেয়েছি, কিন্তু ওনাকে বললে আবার বকা দিবেন, তাই চুপচাপ নিজেকে ঠিকঠাক করে নিলাম। গাড়ি একটা হাসপাতালের সামনে দাঁড় করিয়েছেন উনি। ইতিমধ্যে হাসপাতালের নিচেও পৌঁছে গেছেন। আমাকে কড়া গলায় আদেশ করে গেছেন যাতে গাড়ি থেকে এক পাও বাইরে না দেই। কিন্তু জাঙ্কুক হসপিটালে কেন এসেছে জানার তীব্র ইচ্ছা করছে। যাব না করে কৌতূহল মনকে থামাতে না পেরে ওনার পিছু পিছু হসপিটালে ছুটে গেলাম। সেখানে ঢুকতেই আমার চোখ ছানা ভরা। জাঙ্কুক ভাইয়ের বন্ধু কাই ভাইয়া হাতে পায়ে বিশাল বিশাল ব্যান্ডেজ নিয়ে কুপকাত হয়ে পড়ে আছেন। দেখে মনে হচ্ছে গণধোলাইয়ের শিকার হয়েছেন, কিন্তু ভাবার বিষয় হলো কার রাতে কাই ভাইয়া একদম সুস্থ ছিলেন। অনেক চেষ্টা করেও ছোট্ট মাথায় কিছু ঢোকাতে না পেরে সেখান থেকে চলে আসছিলাম। পেছন থেকে কাই ভাইয়ের কাঁপা কাঁপা কণ্ঠে আমার নাম ডেকে উঠলেন। আমি পেছন ফিরে তাকালাম। আমাকে ক্ষমা করে দাওতে, আর কেউ না জানলো তুমি তো জানোই যে আমি ভুল করিনি। কাই ভাইয়া কি বলছেন সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাঙ্কুক যা দেখেছে, পরিস্থিতিটা আরও তেমন ছিল না। জাঙ্কুক আমাকে ভুল বুঝে আমার এই অবস্থা করেছে। তুমি তো জানোই আমি তেমন কিছু করিনি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। কার রাতে তুমি আর আমি ডান্স করছিলাম, হঠাৎই তুমি আমার কোলে ঢলে পড়ো। আশেপাশে কেউ ছিল না যার কাছ থেকে সাহায্য নেওয়া যেত, এই জন্য
আমি তোমাকে পাজা কোলে তুলে উপরে একটা রুমে নিয়ে শুয়ে দিই। তার কথা শুনে মনে হচ্ছে যে সে কোনো একটা মুভির কাহিনী টেনে ছেড়ে আমাকে শোনাচ্ছে, কারণ এমন কিছু হয়েছে বলে আমার একদমই মনে পড়ছে না। রাতে যখন জাঙ্কুক আমাকে বেঁধে রেখেছিলেন তখন তো আমি সজ্ঞানে ছিলাম। তাহলে কাই এসব কি বলছে? সে আবারও বলতে শুরু করলেন, তোমাকে বিছানায় শুয়ে দেওয়ার পর আমি উঠতে গেলে বুঝতে পারি আমার শার্টের বোতামের সাথে তোমার চুল আটকে গেছে। চুলটা আলগা করছিলাম, ঠিক তখন কোথা থেকে জাঙ্কুক এসে আমাকে মারতে লাগলো। জাঙ্কুককে হাজারবার চেষ্টা করেও বিশ্বাস করাতে পারলাম না যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আর তার কথা শুনে কাল রাতের সব ঘটনা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। জাঙ্কুক আমাকে এতটা অমানবিকভাবে মারার পেছনের কারণ তাহলে এটা পেয়েছি, আমাকে এতটা নিচু মনে করেন উনি। এতদিন রাস্তার মেয়ে বললো গায়ে মাখাতাম না, কিন্তু এখন তো উনি আমাকে চরিত্রহীন মনে করেন। আমার বাম হাত চেপে ধরে সজোরে টেনে হসপিটালের সিঁড়ি দিয়ে নামাচ্ছেন সে। এত জোরে হাত ধরেছেন যে ব্যথায় শ্বাস আটকে আসছে। সিঁড়ি দিয়ে নামার সময় হ্যাসকাটানে বারবার পড়ে যাচ্ছিলাম, কিন্তু সেদিকে জাঙ্কুকের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। অবশেষে পুরো হসপিটাল জুড়ে আমাকে টেনে হিঁচড়ে এনে গাড়ির ভেতর ফেলে দিলেন। কায়ের মুখ থেকে কাল রাতের ঘটনা শুনে এমনি ওনার উপর রাগ হচ্ছিল আমার। তারপর ওনার এই ধরনের ব্যবহার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। জাঙ্কুকের মুখ রাগে লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে মনে হচ্ছে এখনই আগুন বের হবে, আর সেই আগুনে আমি ঝলসে যাব। জাঙ্কুক আমাকে চড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে নিলেন। হয়তো মাঝ রাস্তায় তামাশা করতে চান না। জাঙ্কুক নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে আমাকে গাড়িতে ঠেলে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলেন। ওনার রাগ থাকতেই পারে, কিন্তু তাই বলে আমার রাগ তো কমেনি, হয়তো আর কমবেও না। শরীরে মারের দাগ মিশে গেলেও চৈত্রের দাগ মিশে যাওয়া সম্ভব নয়। জাঙ্কুক কিছুক্ষণ ঘন ঘন শ্বাস নিয়ে রাগটাকে নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোতে মনোযোগ দিলেন। কষ্ট হচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে আমার। কিছুতেই ভুলতে পারছি না কায়ের কথাগুলো। জানালার কাচের বাইরে তাকিয়ে আছি, আর চোখ দিয়ে বিন্দু বিন্দু জলকণা গড়িয়ে পড়ছে। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। জাঙ্কুক মূর্তির ন্যায় গাড়ির দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। হয়তো হাসপাতালের বাইরে যেই কথাগুলো না বলা রয়ে গিয়েছিল সেগুলোই বলতে চাইছিলেন, কিন্তু তাকে এই সুযোগ আমি দিতে চাই না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দেওয়ালের সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি। যেই ঘরটাতে আমি একা থাকি সেটা এমনিতে অনেক ছোট, তার উপর ঘরে আলো জ্বালানো হয়নি। রাত যত গভীর হচ্ছে অন্ধকার ততটাই জেগে বসছে। মনে হচ্ছে এই অন্ধকার আমার কতটাই না আপন। আমার সব কষ্ট অন্ধকার তার কালোর মধ্যে চুষে নিচ্ছে। আচ্ছা, জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসা কি আমার জন্য অপরাধ হয়েছে? আমি নিজ ইচ্ছায় তো তাকে ভালোবাসিনি, কখনো পূর্ব পরিকল্পনাও ছিল না তাকে ভালোবাসবো। ভালোবাসা কখন যেন হয়ে গেছে নিজের অজান্তি। কথাগুলো চিন্তা করতে করতেই চোখ ভিজে যাচ্ছে পানিতে। হঠাৎ দরজায় খটখট শব্দে ধ্যান ভাঙল তীর। দরজা খুলতেই দেখতে পেল কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। ভাঙা ভাঙা কণ্ঠে দিয়ে বলল, এত রাতে আপনি আমার ঘরের বাইরে? কিছু প্রয়োজন ছিল আপনার? তোর এই অবস্থা কেন? এত ঠান্ডার মধ্যে এভাবে ভিজেছিস কেন? আমি কেন ভিজেছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে বাধ্য আমি? আমি একটা সোজা প্রশ্ন করেছি, যার সোজা উত্তর আমি চাই। কেন ভিজেছিস সেটা বল। আপনার কোনো কাজ থাকলে বলুন, নয়তো চলে যান, আমি ঘুমাবো। দু চোখ ভেঙে ঘুম আসছে আমার। বড়িতে দরজা আটকে দিতে গেলে জাঙ্কুক হাত দিয়ে দরজা ঠেলে দিয়ে একটা ধাক্কায় দরজা খুলে দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি প্রবাহিত হতে হতে এক পর্যায়ে তের ভেজা শরীরের উপর এসে স্থির হয়। কালো জামাটা তের ভেজা শরীরের সাথে লেপ্টে থাকা শরীরের অনেকটা ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। না চাইতেও জাঙ্কুকের দৃষ্টি সেখানে আবদ্ধ হচ্ছে বারবার। জাঙ্কুকের কামনায় ভরা দৃষ্টি তের দৃষ্টিগোচর হতেই তের শরীরে কেঁপে উঠল ঘৃণায়। যে মানুষটাকে এতটা ভালোবাসে, যার সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে, সেই মানুষটার কাছ থেকে
এসব সে স্বপ্নেও আশা করেনি। অন্য অন্য সময় জাঙ্কুকের একটি দৃষ্টির জন্য পাগলের মতো অপেক্ষা করি, আর আজ সেই দৃষ্টি আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে ঘৃণায়। ওনার দৃষ্টিতে লালসা স্পষ্ট ফুটে উঠেছে। ছি, উনি এতটা নীচ আমার জানা ছিল না। কোনো কিছু না ভেবে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিলাম। আমি নিজেও জানি না এত সাহস আমার মধ্যে এলো কিভাবে। শুধু এতটুকু জানি, এই খারাপ মানুষটার খারাপ দৃষ্টি আমি আর নিতে পারছিলাম না। জাঙ্কুক থাপ্পড় মারার পর থেকে মাথা নিচু করে রেখেছেন। প্রায় 1.5 মিনিটের উপর হয়ে গেছে, তারপরে ওনার কোনো নড়াচড়া নেই। এখন আমার সত্যিই ভয় করছে। যতই হোক, বাড়িটা তাদের, আর আমি এই বাড়ির আশ্রিতা। জাঙ্কুক যদি একলা ঘরে আমাকে আজকে মেরেও ফেলেন, তবু আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসার মতো কেউ নেই। ওনার এভাবে থাকা আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এইটা ঝড়ের পূর্বে নীরবতা। না জানি আমার সাথে কি হতে চলেছে। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। হঠাৎ করে চারপাশ কেমন ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ছে। আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? ঘুমের ঘরে কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। ঘুমের পাকড়াও এতটাও জোরালো যে ইচ্ছা থাকা সত্ত্বেও চোখ খুলতে পারছি না। গরম নিঃশ্বাসের গতি ক্রমশ বেড়ে আমার ঠোঁট বরাবর এসে পড়েছে। এখন আমার চোখ না খুললেই নয়, গালে আলতো কামড় পড়তেই ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেল। চোখ খুলতেই জাঙ্কুককে ঠিক আমার মুখের সামনে উপর হয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলাম আমি। ওনার শরীরের ভরও আমার উপর দেওয়া। মানুষ কতটা নীচ হলে একটা মেয়ের ঘুমন্ত অবস্থায় সুযোগ নিতে পারে। জাঙ্কুকের চোখ দুটো বন্ধ করা অবস্থায় তাই বুঝতে পারিনি যে আমি সজাগ হয়েছি। জাঙ্কুকের প্রতিটি স্পর্শ আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে ঘৃণায়, আর সহ্য করতে না পেরে শরীরের সব শক্তি দিয়ে একটা ধাক্কা দিয়ে ওনাকে নিচে ফেলে দিলাম। জাঙ্কুক হস্তভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এমন আকস্মিক আক্রমণের জন্য উনি প্রস্তুত ছিলেন না। বিছানা থেকে নেমে উঠে দাঁড়াতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। মাথা ঘুরে পড়ে যেতে নিলি জাঙ্কুক আমার হাত ধরে টান দিয়ে তার বুকের সাথে চেপে ধরলেন। তার শরীরের সেই পরিচিত ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। জাঙ্কুকের বুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। আমাকে স্পর্শ করার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি আমাকে স্পর্শ করবেন না, বেরিয়ে যান আমার ঘর থেকে। জাঙ্কুক এবার তার রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে তের দুটো বাহু চেপে ধরল। তের বাহু ধরে সজোরে ঝাঁকিয়ে বলে উঠল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কি অন্যায় করেছি আমি যার কারণে তুই এমন করছিস? হাত ছাড়ুন আমার। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি আপনার পায়ে পড়ছি, চলে যান এখান থেকে। আমি আর নিতে পারছি না। আমি তো একটা মানুষ, একটু আমার কথাও চিন্তা করেন। আমি কিভাবে এত কষ্ট সহ্য করব? চলে যান, একা ছেড়ে দিন আমাকে। দিয়ে জাঙ্কুকে ধাক্কাতে ধাক্কাতে ঘরের বাইরে বের করে দরজা ভেতর থেকে আটকে দিল। জাঙ্কুক বন্ধ দরজার বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর তের বলা কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করছে। বিছানায় শরীর এলিয়ে দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। দু চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ছে তার চোখের জল। নিজের একটি ভুলের জন্য আসছে তের চোখে অপরাধী হয়ে গেছে। তে তাকে ঘৃণা করে, কথাটা ভাবতেই কেমন একটা অস্থিরতা কাজ করে জাঙ্কুকের মধ্যে। বুকের বাঁ পাশে তীব্র চিনচিনে ব্যথা হচ্ছে তার। এতটা কষ্ট হচ্ছে যা হয়তো চিৎকার করে সবাইকে বলতে পারলে কমতো, কিন্তু ছেলেদের কষ্ট পাওয়া বারণ। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলেও মুখে হাসি ফুটিয়ে রাখতে হয়। চোখের পানি দু হাতে মুছে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে বের করে গিয়ে দাঁড়ালো অপর দিকে। বিছানার উপর হয়ে বালিশে মুখ গুজে অঝরে কেঁদে চলেছে তে। দুজনের মনই আজ কষ্টের লাভা টকবক করে ফুটছে। দুজনের কারণ এক না হলেও ব্যথাটা সমপরিমাণের। ভালোবাসার সিক্ত দুটি হৃদয় দুদিকে একটি নির্ঘুম রাত পার করে দিল। সকাল সকাল বাড়িতে কাজের ধুম পড়ে গেছে। রোজির হলুদের প্রোগ্রাম করা হবে আজ সন্ধ্যায়, আর কাল বিয়ে। কাল রাতে দীর্ঘ সময় শাওয়ারের পানিতে ভেজার ফলে তের শরীর জ্বরে পড়ে যাচ্ছে, তবুও নিজের শরীরকে উপেক্ষা করে দিব্যি সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে নানা কাজে। সারা দিনের কাজের চাপে তে আর জাঙ্কুকের একবারও দেখা হয়নি। বিকেলের দিকে তে নিজের হাতে হলুদের জন্য তৈরি করে দিল রোজিকে। রোজি তের জন্য শপিং করেছে।
তে নিজের ঘরে এসে গোসল করে নিল। তারপর শাড়িটা কোনো মতো গায়ে জড়িয়ে হালকা মেকআপ করে নিল। একবার নিজেকে আয়নায় ভালো মতো দেখে ঘর থেকে বেরিয়ে গেল তে। ঠিকঠাকই লাগছে তাকে। এখন কেউ তো আর তার প্রেমে হাবুডুবু খাবে না, তাই অমন আহামরি সুন্দরী দেখার কি দরকার। সন্ধ্যা শুরু হতে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। জাঙ্কুকও সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছে। ভীষণ আকর্ষণীয় লাগছে জাঙ্কুককে। মেয়েরা আর চোখে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে কোনো হুঁশ নেই। তার অস্থির দুটি চোখ কিছু খুঁজছে। জাঙ্কুকের চোখ বিচরণ করছে তার প্রেয়সীর খোঁজে। জাঙ্কুকের দীর্ঘক্ষণের প্রতীক্ষার সমাপ্তি ঘটিয়ে হলুদ শাড়িটা কিছুটা টেনে দরজা দিয়ে প্রবেশ করলো তে। শাড়ি পরে তার অবস্থা নাজেহাল। কুচি অনেকটা নিচে নেমে গেছে, যার ফলে হাতে ধরে ধরে হাঁটতে হচ্ছে তাকে। চুলগুলো খুলে দেওয়াতে সেগুলো চোখ মুখের ওপর আসছে বারবার। এক হাতে শাড়ির কুচি, অন্য হাতে ফুলের ডালা, আবার মুখের উপর চুল, সব মিলিয়ে ভীষণ অগোছালো লাগছে দেখে। তবুও জাঙ্কুকের কাছে তাকে কোনো হুডের থেকে কম লাগছে না। অগোছালো শাড়ি আর এলোমেলো চুলে যেন দেহের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। জাঙ্কুক বাড়ি ফেরার পর এই প্রথম দেহের খোলা চুল দেখতে পেল, তাও এভাবে। দেহের সৌন্দর্য বিলাসের মতো ছিল জাঙ্কুক। হঠাৎ পেছন থেকে লিজা এসে টেনে নিয়ে গেল। সবার দৃষ্টির আড়ালে তে জাঙ্কুককে দেখছিল। ছেলের বাড়ির মেহমান এসে রোজিকে হলুদ দিয়ে চলে গেছে। এই সারা সময় জাঙ্কুক আর তে দুজনেই খুব ব্যস্ত ছিল। বাকি যেটুকু সময় ছিল তাতে লিজা জাঙ্কুককে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। খুব ভালোভাবেই হলুদের প্রোগ্রাম শেষ করে সবাই নিচে চলে আসে। একমাত্র জাঙ্কুক আর তে সবকিছু গোছানোর জন্য ছাদে থেকে যায়। জাঙ্কুক সকাল থেকেই সুযোগ খুঁজছিল তের সাথে কথা বলার। তে এড়িয়ে অন্যদিকে যেতে নিলে জাঙ্কুক আবারও সামনে এসে দাঁড়ালো। তে, আমার কথা শোন, তোর সাথে অনেক জরুরি কথা আছে আমার। তে জাঙ্কুকের কথায় পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে এবার জাঙ্কুক হাত চেপে ধরলো। জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। তোর সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? যেখানে আমি যে তোর সাথে কথা বলতে এসেছি সেখানে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস। তোর আমাকে অ্যাটিটিউড দেখানোর কোনো সামর্থ্য নেই। জীবন জাঙ্কুক তোর মতো একটা মেয়ের কাছে নিজের সাফাই গাইতে এসেছে, এটাই তোর সাত পুরুষের ভাগ্য। ছাড়ুন, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। অবশ্য এতে নতুন কিছুই নেই। যেই কাজটা আপনি সবসময় করেন আজও সেটাই করছেন। এতক্ষণে জাঙ্কুকের হুঁশ হলো যে রাগের মাথায় সে যেটা করেছে সেটা অন্যায়। সে তো তেকে বোঝাতে এসেছিল, কিন্তু তেকে আরো বেশি কষ্ট দিয়ে ফেললো। তে চোখের পানি ফেলতে ফেলতে বলল, সত্যিই বলেছেন আপনি। আমার মতো মেয়ের সামর্থ্য নেই যে আপনাকে অ্যাটিটিউড দেখাবো। আপনাকে ইগনোর করার যোগ্যতাও আমার নেই। কিন্তু আফসোস, আপনি রাগ আর অভিমানের ভাষাটা বুঝতে অক্ষম। আপনার আমার কাছে সাফাই গাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ভালোবাসার দুঃসাহস করেছি, ভুলটা আমারই। ওই যে বলে না, বামন হয়ে চাঁদ ধরতে চাওয়া অপরাধ, একদম ঠিক। আমি অপরাধী যে আপনাকে ভালোবেসে কাছে পাওয়ার স্বপ্ন দেখেছি। জাঙ্কুক মূর্তির মতো দাঁড়িয়ে তের বলা কথাগুলো শুনছে। সত্যি তে তাকে ভালোবাসে। জাঙ্কুকের হাতের বাঁধন আলগা হয়ে গেলে তে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। জাঙ্কুক তেকে আটকানোর চেষ্টা করলো, তে আর থামে না। ড্রয়িং রুম পার করে তের ঘরে যেতে হয়, আর ড্রয়িং রুমের সবাই বসে থাকায় জাঙ্কুক তের ঘরে যেতে পারেনি। বিয়ের দিন গতকাল রাতে জাঙ্কুক অনেক চেষ্টা করেও তের সাথে কথা বলতে পারেনি। তবে সে ঠিক করেছে রোজের বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তেকে সবকিছু খুলে বলে দেবে। তার মনে সব কথা, তের প্রতি তার সব অনুভূতি, ভালোবাসা। তার করা একটি ভুলের কথাও সে তেকে জানিয়ে দেবে। অনেক হয়েছে লুকোচুরি, আর না, এবার সময় এসেছে জাঙ্কুক আর তের এক হয়ে যাওয়ার। আরেকটা সাহস আর এক সমুদ্র ভালোবাসা বুকে নিয়ে জাঙ্কুক তের সামনে নিজের ভালোবাসা নিবেদনের জন্য প্রস্তুত। যত সময় পেরিয়ে যাচ্ছে রোজি আর ইয়ংজনের বিয়ের সময় ততই এগিয়ে আসছে। বেশ অনেকক্ষণ যাবৎ তেকে কোথাও দেখা যাচ্ছে না।
জাঙ্কুক নিজে পছন্দ করে তের জন্য একটা গ্রে কালারের শাড়ি এনেছে। তের শাড়ির সাথে ম্যাচিং করে তার নিজের জন্য গ্রে কালারের একটি পাঞ্জাবি কিনেছে। জাঙ্কুক নিজে শাড়িটা তেকে দিলে তে যদি না নেয় সেই ভয়ে রোজিকে দিতে বলেছিল। রোজির কোনো কথাই তে ফেলতে পারবে না, এটা জাঙ্কুক ভালো করে জানে, তাই তো সেই শাড়িটা গায়ে জড়িয়ে আছে তে। জাঙ্কুক তেকে এদিক ওদিক কিছুক্ষণ খুঁজে কিন্তু পায় না, পরে নিজেই নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে ইয়ঞ্জুন যে রুমে ছিল সেই রুমের দরজা খুলছে না অনেকক্ষণ। কিছুক্ষণ পর সবাই জড়ো হয়। হট্টগোলের শব্দে রোজিও সেখানে এসে উপস্থিত হয়। দরজা খুলতেই তে আর ইয়ঞ্জুনকে সবাই একই বিছানায় একে অপরের সাথে লিপ্তে থাকা অবস্থায় পায়। আচমকা শরীরে পানি পড়ায় তে আর ইয়ঞ্জুন দুজনেই চমকে উঠে বসলো। চোখ মুখ হাত দিয়ে মুছে সামনে তাকাতেই বাড়ির সবাইকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে দেখে বুক কেঁপে উঠল তে। কি এমন অন্যায় করেছে সে, যার জন্য সবাই তার উপর এতটা রেগে আছে? পাশ ফিরে তাকাতে আরেকটা ঝটকা লাগলো তে। তার পাশে ইয়ঞ্জুন কেন বসে আছে? চোখ ফিরিয়ে নিজের শরীরের দিকে তাকাতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার। শাড়ির আঁচল টেনে নিজের শরীরটাকে ঢেকে নিল তে। তের মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। কার সকাল থেকে জ্বর, তার উপর কার রাত থেকে না খাওয়া, এর কারণে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কিন্তু সে যে মাথা ঘুরে ঘুরে এই রুমে পড়েছিল সেটা সে নিজেও জানে না। আর ইয়ঞ্জুন তার সাথে কিভাবে এলো এই ব্যাপারে তারও কোনো হদিশ নেই। পুরো রুম জুড়ে তিন পতন নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে যে হক থেকে ইচ্ছে মতো বকাঝকা করতে লাগলো। বড় মা, বিশ্বাস করো আমি কিছুই করিনি, এখানে কি হয়েছে আমি কিছুই জানি না। তুই কাঁদতে কাঁদতে সুগার কাছে গেল। বড় বাবা, তুমি তো আমাকে বিশ্বাস করো তাই না? তুমি তো জানো আমি এমন কিছুই করতে পারি না। সুগা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বিশ্বাসের চেয়ে চোখের দেখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তের কান্না ভেজা অস্থির দৃষ্টি বাড়ির সবার দিকে আটকে যাচ্ছে বারবার। সবার চোখে তার জন্য এক ফোঁটা বিশ্বাস খুঁজে বেড়াচ্ছে সে, কিন্তু দুর্ভাগ্যবশত কারো চোখে আজ তের প্রতি কোনো বিশ্বাস দেখা যাচ্ছে না। সবাই তেকে অবিশ্বাস করলেও জাঙ্কুক কিছুতেই চোখের দেখাকে বিশ্বাস করতে পারছে না। তার তে কিছুতেই এমন করতে পারে না। তের চরিত্রে দোষ, না না এটা সম্ভব নয়। তে কখনোই এটা করতে পারে না। এমনিতেও সে তেকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছে। আমি আর তে একে অপরকে ভালোবাসি। নীরবতা ভেঙে ইয়ঞ্জুন কথাটা বলতে উপস্থিত সবাই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। সবার থেকে বেশি অবাক তের লাগছে। তাকে দেখে মনে হচ্ছে তার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তে ইয়ঞ্জুনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। লজ্জা করছে না আপনার এত মিথ্যা কথা বলতে? এটা আমিও জানি, আর আপনিও খুব ভালো করে জানেন যে এখন আপনি যা যা বলছেন তার প্রতিটা শব্দ মিথ্যে। দেখো তে, এখন আর লুকিয়ে লাভ নেই, সবাই সব জেনে গেছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে। এমনি তো আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, একদিন না একদিন ধরা পড়তেই হতো। চুপ করুন আপনি, কেন করছেন আপনি এসব? আপনি কি বুঝতে পারছেন না আপনার আর রোজির বিয়ে ভেঙে যেতে পারে? সবাইকে সত্যিটা বলুন প্লিজ। এরই মধ্যে রোজি মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। যেখানে কিছুক্ষণ আগ পর্যন্ত বিয়ের আমেজ ছিল সেখানে এখন এক কান্নার রোল পড়ে গেছে। জাঙ্কুক রোজিকে কোলে তুলে হল থেকে বেরিয়ে আসে। জাঙ্কুকের বাবা মা জাঙ্কুকের সাথে বাড়িতে চলে যায়। এইদিকে ইয়ঞ্জুনের বাবা মা তাদের পেছনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রোজির এই অবস্থার জন্য ইয়ঞ্জুন দায়ী হলো, তার মধ্যে বিন্দু মাত্র অপরাধ বোধ দেখা যাচ্ছে না। খুবই ফুরফুরে মেজাজে গাড়ি নিয়ে সে হল থেকে বেরিয়ে পড়লো। তে একা সেই হলের মেঝেতে বসেই কান্না শুরু করে দিয়েছে। আজ কেউ নেই তার পাশে, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। পৃথিবীতে মা বাবা থাকা যে কতটা জরুরি সেটা আজ তে খুব ভালোভাবে বুঝতে পারছে। যাদের সে আপন মনে করে এসেছে এতগুলো বছর, তারাই আজ তাকে একা ফেলে চলে গেল। হাজারো আপত্তি মিনতি করেও তাদের বিশ্বাস জোগাড় করতে পারল না। নিস্তব্ধ রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছি। গন্তব্য জানা নেই, চিরচেনা সেই বাড়ি যেখানে আমার আপনজনদের বসবাস, সেখানে হয়তো আজ আমার জায়গা হবে না। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বারবার মনে হচ্ছে এখনই একটা বড় গাড়ি আসবে আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে, কিন্তু আমার এই ইচ্ছেটাও অপূর্ণ রয়ে গেল। রাস্তায় কোনো গাড়ি নেই। এতগুলো বছর ধরে
তারা আমাকে চিনি জানে, তাদের সামনে বড় হয়েছি আমি। তারপরও আমি কেমন সেটা তারা বুঝলো না। বাকি সবার কথা না হয় বাদই দিলাম, কিন্তু জাঙ্কুক দুঃখ বিলাস করতে করতে তে বাড়ির বাইরে এসে পড়ে। এই প্রথম এতটা পথ সে একা এসেছে। রাস্তার কষ্টের সামনে রাস্তায় একা চলার ভয়টা নিতান্তই ছিল তুচ্ছ। সন্ধ্যা নেমেছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, সেই সাথে অন্ধকার নেমে এসেছে রোজির জীবনে। আর কিছুক্ষণ পর তার আর ইয়ঞ্জনের বাসর হওয়ার কথা ছিল। নিচ থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রোজি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তো সাহস তো কম নয়, তুই আবার এই বাড়ির দরজায় পা রেখেছিস। তেকে বাড়ির দরজায় দেখে ভরকে উঠল জেহব। তে মাথা নিচু করে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে আর ইচ্ছে মতো কথা শোনাচ্ছে জেহব। জেহবের চিৎকার চেঁচামেচিতে জাঙ্কুক ছাদ থেকে নিচে নেমে আসে ড্রয়িং রুমে। তেকে দেখে জাঙ্কুকের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। দীর্ঘ সময় কান্না করার ফলে তের ফর্সা মুখ লাল হয়ে আছে। তার ভীষণ ইচ্ছে করছে তেকে বিশ্বাস করতে, সবার সামনে গিয়ে তের হাত ধরে নিজের হাতের মুঠোয় বন্দি করে জোর গলায় বলতে যে তে নির্দোষ, তের কোনো দোষ নেই, তে হচ্ছে তার, তে ঠিক হীরার মতোই খাঁটি। কিন্তু কেন জানি আজ জাঙ্কুকের মধ্যকার ভাই সত্তা তাকে বারবার আটকে দিচ্ছে। তে অসহায় দৃষ্টিতে বারংবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। যে মানুষটাকে মনে প্রাণে ভালোবাসা যায়, তার দৃষ্টির মানেও হয়তো বোঝা অনেক সহজ। তাই তো জাঙ্কুক ঠিক বুঝতে পারছে যে তার তের এখন খুব করে দরকার। তের দিকে এক পা বাড়াতেই জাঙ্কুক তার পাশে রোজিকে দাঁড়ানো দেখে তার কদম পিছিয়ে নেয়। রোজি ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। মা, ওর হাতটা ছেড়ে দাও। তোর আর ইয়ঞ্জনের সম্পর্কের শেষ পরিণতি কি হয় অন্তত সেটা দেখার জন্য হলেও আমি তোকে এই বাড়িতে রাখবো। তে কিছু বলার আগেই রোজি আর জেহব সেখান থেকে চলে গেল। তে মাথা নিচু করে অপরাধীর মতো তার ঘরে চলে গেল। জাঙ্কুক তের ঘরের দরজার সামনে গিয়েও ফিরে এলো। হাজার ইচ্ছে থাকলেও সে আজ অপরাধী। তেকে সান্ত্বনা দেওয়া তার এই অসময়ে তার পাশে দাঁড়ানো উচিত জাঙ্কুকের, কিন্তু সে নিজেই দ্বিধাগ্রস্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে নিজের ঘরে চলে গেল জাঙ্কুক। রাত ৩:৩৪, অথচ তার মনে হয়েছিল কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। দু চোখ ভেঙে ঘুম আসছে তের, শরীর অসম্ভব রকম ক্লান্ত। মেঝে থেকে আস্তে আস্তে উঠে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে তলিয়ে গেল তে। ঘুমের ঘরে একটু পর পর ফুপিয়ে উঠছে সে, আর এই দৃশ্য এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে জাঙ্কুক। তে সজাগ থাকাকালীন তার সাহস হয়নি তের সামনে এসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার, কিন্তু সাহস না থাকলেও ভালোবাসা তো অফুরন্ত। সে ভালোবাসার তাড়নাই তো তাকে ঘুমন্ত তের দিকে টেনে এনেছে। তের চোখের উপর আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল জাঙ্কুক। কপালে এক বিন্দু রক্ত জমাট বেঁধে রয়েছে তের, হয়তো বা যেসব ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ায় পরে মাথায় আঘাত লেগেছিল। জাঙ্কুক জমাট বাঁধা রক্ত আঙুল দিয়ে স্পর্শ করাতে তড়িঘড়ি করে উঠে পড়ল। অন্ধকার ঘরে অনেকক্ষণ পর্যন্ত হাতে একটা ফার্স্ট এইড বক্স খুঁজে বের করলো। সেই বক্সে অনেক পুরনো একটা অ্যান্টিসেপটিকের বোতল আছে। ওষুধ একটা টিস্যুতে নিয়ে পরম যত্নে তের কপালের কাটা জায়গায় পরিষ্কার করতে লাগলো জাঙ্কুক। ঔষধটা কাটা জায়গায় লাগাতে কেঁপে উঠল তে, হয়তো জ্বালাপোড়া করছে। পরিষ্কার শেষে একটু মলম লাগিয়ে দিল জাঙ্কুক। মলম দেওয়া শেষে আগের মতো আবারও তেকে দেখায় মনোযোগ দিল সে। তার হয়তো তের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু জাঙ্কুক স্থির হয়ে আছে। রাতের অন্ধকারে তোমাকে ঘুমের ঘোরে পেয়ে তোমার সাথে হওয়া অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে তোমার প্রতি আমার ভালোবাসাকে আমি ছোট করতে পারি না। তোমার অপমান সবার সামনে হয়েছে। যাদের তুমি ছোট থেকে আপন মনে করে এসেছো তারা সবাই তোমাকে ভুল বুঝেছে, আর আমি মূর্তির ন্যায় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমি এইসব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু সবার কাছে তোমার সত্যতা প্রমাণ করার পর আর যারা তোমাকে দোষারোপ করছে, খারাপ মনে করছে, তাদের কাছে প্রমাণ করে দিব তুমি কতটা পবিত্র, কতটা ভালো। তোমাকে তোমার প্রাপ্য আদর, ভালোবাসা আর সম্মান ফিরিয়ে দিয়েই
তোমার কাছে ক্ষমা চাইবো আমি তে। আমাকে একটু সময় দাও, আমি ওয়াদা করছি ইয়ঞ্জনের মিথ্যা আমি সবার সামনে প্রমাণ করব। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। তিয়ার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে সেখান থেকে চলে গেল জাংকুক। সকালবেলা তে ডাইনিং টেবিলে যাওয়ার আগে সকলের মুখভঙ্গি দেখে আর সেখানে গেল না। সে বুঝতে পারছে এই বাড়ির কেউ তাকে এখন আর চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক সে নিজেকে প্রমাণ করবে যে সত্যি কথা বলছে। সকলের অগোচরে ইয়ঞ্জনের বাড়িতে চলে যায়, কিন্তু ইয়ঞ্জন কিছুতেই মুখ ফসকে কিছু বের করছে না। অবশেষে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তে। হঠাৎ একটা গাড়ি সজোরে ব্রেক কষলে চমকে উঠে তে। গাড়িটা জাংকুকে তেকে দেখেই মূলত গাড়িটা থামিয়েছে। একে তো বৈরী আবহাওয়া, তারপর শুনশান রাস্তায়। তে জাংকুককে দেখেও না দেখার ভান করে একা চলে যেতে নিলে জাংকুকে রাগ যেন টুটে গেল। সে গাড়ি থেকে নেমে তের বাম হাত চেপে ধরে, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন বলছি, আমি যাব না আপনার সাথে। আমি বলেছি তুই আমার সাথেই যাবি, মানে তুই আমার সাথেই যাবি। তে হার মারলো জাংকুকের শক্তির কাছে। জাংকুক গাড়িতে বসে এক পলক তের দিকে তাকায়। তের মুখটা একদিনই কেমন মলিন হয়ে গেছে। জাংকুকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সারা রাস্তা তে একবারও জাংকুকের দিকে তাকায়নি। আজ প্রায় কতদিন পর তে আর জাংকুক এভাবে পাশাপাশি বসছে। জাংকুকের ইচ্ছে করছে গাড়ি থামিয়ে এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকতে। জাংকুকের ভাবনার মাঝে তে বলে উঠল, আপনার মতলবটা কি বলুন তো? আপনি কি মানুষ হবেন না? আপনি আমাকে এখানে কেন এনেছেন? এটা তো কাজী অফিস, আমরা তো বাড়ি যাচ্ছিলাম, তাই না? আপনি এখানে কেন এসেছেন? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যা বলেছি তাই কর, আমার সাথে ভিতরে যাবি এখন। আপনি যা বলবেন তাই হবে। পেয়েছেন কি আপনারা সবাই? যা যা ইচ্ছা আমার সাথে করেই যাচ্ছেন। আমি আপনার সাথে ভিতরে যাব না। আপনার যা ইচ্ছা করুন, আমি আপনাকে ভয় পাই না। তোর সত্যি মনে হচ্ছে আমি তোকে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি? একটু পর এখানে তোর বিয়ে হবে, শেষমেশ আপনিও সেটাই করছেন যেটা ইয়ঞ্জন চায়। আপনারা কেউ আমাকে বিশ্বাস করছেন না। ইয়ঞ্জন আপনাকে বিশ্বাস করিয়ে ফেলেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে। কতবার বলেছি আমি মিথ্যে বলছি না, ইয়ঞ্জন মিথ্যে বলছে। একবারের জন্য আমাকে বিশ্বাস করেছেন? এখনো ইয়ঞ্জনের কথায় বিশ্বাস করে আমাদের বিয়ে করাতে এসেছেন? আমার কথা না হয় বাদ দিন, রোজির কথা একবার চিন্তা করুন। ওর কি হবে যখন জানতে পারবে আপনি আমার আর ইয়ঞ্জনের বিয়ে করিয়েছেন? ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ আপনি করতে পারবেন? প্লিজ এমনটা করবেন না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আপনাদের আর কোনো সমস্যা হবে না। তে এক নাগাড়ে কথাগুলো বলে নিঃশ্বাস নিল। জাংকুক তের হাত নিজের হাতের মুঠোয় নিল। তে, আমি ছোট বাচ্চা নই যে আমাকে সবাই যেভাবে বুঝাবে আমি সেভাবেই বুঝবো। আমিও জানি ইয়ঞ্জন মিথ্যে বলছে, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করা সম্ভব না। আর প্রমাণ করেও আহামরি কোনো লাভ হবে না। আমি সব না জানলেও এতটুকু জানি তুই মিথ্যে বলছিস না। মনে প্রাণে বিশ্বাস করি যে তোর চরিত্রে কোনো দাগ নেই। এই জন্যই সবার সামনে তোকে আরো অপমানিত হওয়া থেকে বাঁচাতে চাই। কিন্তু কেন? আমার উত্তর চাই। কেন চান আপনি আমাকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর জানতে হবে এমন তো কোনো নিয়ম নেই। কিছু প্রশ্ন থাকা শ্রেয়। তে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গাড়ি থেকে নেমে সামনে দাঁড়ালো। ঠিক সেই সময়ে পিচ ঢালা রাস্তার সব ধুলো বালি উড়িয়ে দমকা বাতাস বইতে শুরু করলো। হঠাৎই জাংকুক নেমে এসে তেকে বুকে আগলে নিল। তে যেন স্তব্ধ হয়ে গেল। একদিন পরম আবেশে জাংকুকটাকে বুকে জড়িয়ে নেবে, এই স্বপ্নটা প্রতিনিয়ত দেখতো তে। আজ সে জাংকুকের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। হয়তো আজকের পর জাংকুককে এত কাছে সে কখনো পাবে না। আজকে একটু বেহায়া হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? চোখ দুটো বন্ধ করে নিজেকে জাংকুকের বুকে পুরোপুরি এলিয়ে দিল তে। জাংকুক পূর্বের থেকেও বেশি শক্ত করে ধরলো তেকে। জাংকুককে জড়িয়ে ধরার জন্য পিঠ পর্যন্ত হাত নিতেই বিদ্যুৎ চমকানোর শব্দে
ধ্যান ভেঙে যায় তের। জাঙ্কুককে নিজের থেকে সরিয়ে একটু দূরে সরে দাঁড়ালোতে। দেখতে আমি যা করতে যাচ্ছি সবার ভালোর জন্যই করতে যাচ্ছি। ইয়ংজুনের সাথে আমার বিয়ে কারো ভালো বই আনবে না। তোর কি আমাকে এতটাই বোকা মনে হয়? তুই ভাবলি কি করে ইয়ংজুনের সাথে বিয়ে দেওয়ার জন্য তোকে এখানে এনেছি? তোকে আমি বিশ্বাস করি। আর হ্যাঁ, তোর সাথে আমার বিয়ে হবে এখন, আজকে। ফাজলাম হচ্ছে? আপনি এসব কি বলছেন? আর আপনাকে আমি কেন বিয়ে করব? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনিই বা আমাকে কেন বিয়ে করতে চান? সবার ভালোর জন্য এটা আমাদের করতে হবে। ইয়ংজুন যে করেই হোক তার মা বাবাকে কনভিন্স করে তোর সাথে ওর বিয়ে ফাইনাল করে ফেলবে, আর আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। এইদিকে তে বলল বিপাকে, তাহলে ওর কি করা উচিত? বেশ কিছুক্ষণ ভাবার পর অবশেষে তেও রাজি হয়ে গেল। রোজের ভালোবাসার মানুষকে সে কখনোই বিয়ে করতে পারবে না। জাঙ্কুক তেকে বিয়ে করে বাসায় ঢুকতেই বাসায় আরেক তুলকালাম বাঁধলো। জাঙ্কুক, তুই এটা কিভাবে করলি? তুই জানিস ওর সাথে ইয়ংজুনের সম্পর্ক, তুই তারপরও কেন ওকে বিয়ে করলি? মা, তুমি ভুল জানো, ওর সাথে ইয়ংজুনের কখনোই সম্পর্ক ছিল না। কারণ ওর সাথে সম্পর্ক ছিল আমার। আমি ওকে ভালোবাসি আর তেও আমাকে ভালোবাসে। তুই সব মিথ্যে বলছিস, তাই না? শুধুমাত্র ওর কুকীর্তি লুকানোর জন্য। মা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এটাই আমাদের সবার জন্য ভালো। বিশ্বাস করো, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আর তার থেকে বড় কথা, তে তোমাদের সবার কাছে পরিচিত। তোমরা ওকে আর ভুল বোঝো না। তে এখন আমার বিবাহিত স্ত্রী আর এই বংশের একমাত্র পুত্রবধূ। তাই আর বাজে কথা আমি শুনতে চাই না ওকে নিয়ে। জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে চলে যায়, তারপর নিজের রুম থেকে বের হয়ে যায়। অনেক রাত করে বাড়ি ফিরে জাঙ্কুক নতুন নতুন কোম্পানির হাল ধরলে যা হয় আর কি। তে ঘুমিয়ে পড়েছে, কাউচের এক পাশে শুরু করে শুয়ে আছে। জাঙ্কুক তেকে এই নতুন দেখে ফ্রেশ হতে চলে যায়। বেরিয়ে এসে আবারও তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার জাঙ্কুক খানিকটা নিচে ঝুঁকে তে ঘুমের ঘরে বারবার ফুপিয়ে উঠছে। তের নাক আর গাল দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক তের দিকে একটু এগিয়ে গিয়ে তের গালে তার ঠোঁট ছুঁয়ে দিল। ঘুমের ঘরে তে খানিকটা কেঁপে উঠলে জাঙ্কুক একটু দূরে সরে যায়। হয়তো সে ভয় পাচ্ছে তে জেগে উঠলে তাকে দেখে ফেলবে। জাঙ্কুক তেকে পাজা করে তুলে বেঁধে এনে শুয়ে দেয়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তেকে দেখে, তের পাশে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খুব ভাগ্যে দেখতে পেলাম জাঙ্কুক আমার বুকের উপর শুয়ে আছেন, দু হাতে আমাকে জড়িয়ে। আমার হৃদস্পন্দন ঠিক আগের বারের মতোই তীব্র হয়ে উঠছে। জাঙ্কুক আমার এতটা কাছে এলে এমন হয়, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি তো এখানে শুয়েছিলাম না। খুব সাবধানে নিজেকে তার বাহুডোর থেকে আলগা করার চেষ্টা করছি। কোনো মতে জাঙ্কুককে সরিয়ে সেখান থেকে উঠে পড়লাম। রাতের বেলা একটু ছাদে গেল। বেশ কয়েকদিন খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া হয়নি। ভরা চাঁদের নীলাভ আলো তীর্যকভাবে দেহের উপর কিরণ দিচ্ছে। ছলনাময়ী বাতাসের দলগুলো বারবার তার খোলা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। এদিকে জাঙ্কুক মুগ্ধ হয়ে তের দিকে তাকিয়ে আছে। এই সৌন্দর্যকে এড়িয়ে যাওয়া কোনো পুরুষের পক্ষে এতটা সহজ নয়। নিজের অজান্তেই তার প্রতিটি পদক্ষেপ তাকে তের দিকে এগিয়ে নিয়ে যায়। আচমকা পেছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরে। কিঞ্চিত ভয় পেলেও পরক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, কারণ এই স্পর্শ, এই ঘ্রাণ আমার পরিচিত। জাঙ্কুক জড়িয়ে ধরে আছেন আমাকে। এই মানুষটার স্পর্শ আমার কাছে কখনো অপরিচিত হতে পারবে না। জাঙ্কুকের হাত দুটো আমার পেটে বিচরণ করছে। তার প্রতিটি স্পর্শ আমার মধ্যে এক নতুন শিহরণ জাগিয়ে তুলছে। কাঁধ থেকে চুল সরিয়ে জাঙ্কুক তার থুতনি আমার কাঁধে রাখেন। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আমার কাঁধে আশ্রে পড়ছে। জাঙ্কুক বরাবরই তার ব্যবহারে আমাকে অবাক করেন। আজকেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। জাঙ্কুক তার ঠোঁট আমার ঘাড়ে স্পর্শ করালেন। কোনো এক স্বর্গীয় সুখের অনুভূতিতে লজ্জায় আমার দুই চোখ নুয়ে আসছে। আজ আর জাঙ্কুককে বাধা দিতে ইচ্ছে করছে না, কেননা তার ভালোবাসার সাড়া দিয়ে আমিও প্রেমে যোগিনী হয়ে যায়। শক্ত করে ধরে রেখেছেন জাঙ্কুক আমাকে। সে আমাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালেন। তার ঠোঁট ক্রমাগত আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। হুট করে আমি তাকে দূরে ঠেলে দিলাম।
এতে যেন তার চোখ মুখ অন্ধকারে ঢেকে গেল। তেয়ের সম্মতি দিয়ে সে এগিয়েছিল, কিন্তু এখন তেয়ে তাকে দূরে ছেড়ে দিচ্ছে। তেয়ের এই ব্যবহারে রাগ চিনচিনিয়ে মাথায় উঠে যায় জাঙ্কুকের। ভাবনায় রাগ সামলাতে না পেরে হাতের পাশে থাকা ফুলের টবে সজোরে ঘুষি মেরে ভেঙে ফেলে সে। জাঙ্কুকের হাত একটু কেটে গেছে, সেদিকে সে খেয়াল না করে নিচে চলে যায়। তেও কান্নায় ভেঙে পড়ে, হয়তো ও ওভার রিয়েক্ট করে ফেলেছে। পরের দিন রোজি আর ইউজন বিয়ে করে এসে বাড়িতে হাজির হয়। এতে বাড়ির সকলেই অবাক, স্পেশালি জাঙ্কুকেরা কখনোই চায়নি। কিন্তু যেহেতু বিয়েটা করে ফেলেছে ওরা নিজেরা, তাই বড়রা ঠিক করলো এবার না হয় আয়োজন করে বিয়েটা হোক। তাই শুরু হয়ে গেল রোজি আর ইউজনের বিয়ের অনুষ্ঠানের তড়িঘড়ি। নিচে কোনো কাজ না থাকায় রুমে চলে গেলাম। রুমে বিভীষিকাময় অন্ধকার, কিছুদিন ধরে অন্ধকার দেখলেই ভয় ভয় করে। জাঙ্কুকের অন্ধকার ভীষণ পছন্দ। বিয়ের আগে যতবার তার রুমে আসতাম রুম অন্ধকার করাই পেতাম, কিন্তু একদিন পর আবার কেন? তবে কি জাঙ্কুক তার অতীতে ফিরে যেতে চাইছেন? এই না, সামান্য ব্যাপারটাকে এত বড় করা আমার ঠিক হচ্ছে না। অন্ধকারে একটু সামনে এগিয়ে যেতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কেউ আমার কোমর চেপে ধরে আমাকে বাঁচায়। নিজেকে সামলে স্বাভাবিক হতেই সেই চিরচেনা ঘ্রাণ আমার ইন্দ্রিয়কে সজাগ করে। এই ঘ্রাণটা আমাকে প্রতিনিয়তই মাতাল করে তোলে। জাঙ্কুক তার হাত আমার কোমরে স্লাইড করছেন, না চাইতেও তার প্রতিটি স্পর্শ আমার শরীরে শিহরণ জাগায়। কি আছে এই মানুষটার মধ্যে? কেন তার সামনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না? তাকে ভালোবাসার একটা কারণও নেই, অথচ তার থেকে দূরে থাকার হাজারটা কারণ আছে। তবুও নিজের সব আত্মসম্মান বিসর্জন দিয়ে তার কাছে ধরা দেয় বারংবার। জাঙ্কুক তার হাত স্লাইড করতে করতে আমার উন্মুক্ত পিঠে রাখেন। ব্যাকলেস ব্লাউজ হওয়ায় খুব সহজেই তার দুটো হাত পিঠে জায়গা করে নেয়। তার প্রতিটি স্পর্শ অনুভব করছি। মন বারবার বলছে তার ভালোবাসায় সাড়া দিয়ে তার মধ্যে মিশে যেতে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে আশ্রয় করছে। ক্রমশ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। জাঙ্কুক আমার মুখটা তার দু হাতের আঁচলে নিয়ে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখে এক সাগর ভালোবাসা জমাট বেঁধে রয়েছে। এই ভালোবাসা একমাত্র অধিকারী কি আমি? জাঙ্কুক পরম আবেশে আমাকে বুকে জড়িয়ে নেয়। না, আজ আর কোনো সংশয় নেই, তার ভালোবাসায় শুধু আমার অধিকার। হঠাৎ সেন্টার টেবিলে রাখা জাঙ্কুকের মোবাইলটা বাজতে শুরু করে। অন্ধকার ঘরে মোবাইল স্ক্রিনে নিজের নামটা জ্বলজ্বল করছে। মনে পড়ে থাকা ভালোবাসার পর্দাটা ছট করে সরে যায়। জাঙ্কুক আমাকে ভালোবাসেন না, সে শুধু মায়া করে দয়া দেখিয়ে আমাকে বিয়ে করেছে। আর এগুলো সব হচ্ছে মোহমায়া। জাঙ্কুক এর মধ্যে এতটাই ডুবে আছে যে দুইবার করে বেঁধে বন্ধ হয়ে দেওয়া মোবাইলের রিংটোনের শব্দ তার কান অবধি পৌঁছাতে পারেনি। অসহ্য লাগছে তার স্পর্শ। সে আমাকে ভালোবাসে না, তবে কেন এত কাছে আমার? জাঙ্কুকের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে বেশ দূরে তাকে ধাক্কা দিয়ে ফেলি। জাঙ্কুক তার সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এই ঘটনায় জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। প্রতিবারের মতো এবারও তাকে রিজেক্ট করেছে, কিন্তু তার সহ্যের একটা সীমা আছে, যা আজ অতিক্রম হয়েছে। জাঙ্কুক নিজেকে সামনে উঠে দাঁড়িয়ে তের হাত চেপে ধরে। মুহূর্তেই তার চেহারা রং পাল্টে যায়। রাগে তার ফর্সা মুখটা সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। তোমার সমস্যা কি? তুমি কেন আমাকে সহ্য করতে পারো না? হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তোমার হাতের ব্যথাটা তুমি সহ্য করতে পারছো না, কিন্তু কখনো ভেবেছ কি আমি কিভাবে এত ব্যথা সহ্য করব? ছাড়ুন আমাকে, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন। তোমার দেওয়া ব্যথার কাছে এটা কিছুই না। কেন করো তুমি এসব? আমাকে কষ্ট দিয়ে অনেক শান্তি করো তুমি, তাই না? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি আমার স্ত্রী, তুমি সব কিছুর জন্য বাধ্য আমার কাছে। আমি আপনার ওয়াইফ। আমি আপনার ওয়াইফ নাকি আপনার রক্ষিতা? শুধু শারীরিক চাহিদা পূরণের জন্যই আমাকে আপনার প্রয়োজন, তাই না? তের এই কথা জাঙ্কুক বাকরুদ্ধ হয়ে যায়। তের মুখ থেকে এই কথা শুনতে হবে, এটা তার কল্পনার বাহিরে ছিল। তার ভালোবাসাকে তেই এত সহজে চাহিদার নাম দিয়ে দেবে, এটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। আপনি আমাকে কি মনে করেন? যখন যে
ইচ্ছে ততক্ষণ সেভাবে ব্যবহার করবেন। আমি মানুষ নাকি কোনো বস্তু? আমার কোনো অনুভূতি নেই? আপনাকে শারীরিক সুখ দেওয়া কি আমার একমাত্র কাজ? যখন আপনার ইচ্ছে হয় কাছে টেনে নেন, জাস্ট সেট আপতে। কেন আমি চুপ করবো না? আপনার কোনো চাহিদা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। ভালো তো বাসেন না, তবে কেন কাছে আসেন? আমার শরীরটাই বুঝি আপনার কাছে টানে। আমার মন, আমার অনুভূতি, আমার ভালোবাসা, এসবের কোনো মূল্য নেই, তাই না? তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না রে। আপনাকে শুনতে হবে। আপনি নিজের সাথে বাকি কথা আর বলতে পারলো না, তার আগে তেল গালের সদরে জাঙ্কুক একটা চর বসিয়ে দিল। জাঙ্কুকের চরের মাত্রাটা এতটাই জোরালো ছিল যে তেল মেঝেতে ছিটকে পড়ে। ছুবেন না আপনি আমাকে। আপনার প্রতিটি স্পর্শের উদ্দেশ্য আমাকে ব্যবহার করা। তেল প্রতিটি কথা যেন জাঙ্কুকের হৃদয়ে ধারালো ছুরির মতো আঘাত করছে। ভুলে যাবেন না জাঙ্কুক, আমি আপনার রক্ষিতা নই, যাকে আপনি যখন খুশি বিছানায় টেনে নেবেন। জাঙ্কুক তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে ক্রমশ। এক পর্যায়ে জাঙ্কুক এক হাতে তেল চুলের মুঠি চেপে ধরে, আর এক হাতে তেল চোয়াল চেপে ধরে তেল মুখ তার মুখ বরাবর এনে দাঁতে দাঁত চেপে বলে, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো তে। অনেকবার ট্রাই করেছি তোমার সব অপমান ইগনোর করতে, বাট তুমি লিমিট ক্রস করে ফেলছো। রক্ষিতার মানে জানো তুমি? ব্যবহার করা কাকে বলে? ফিল করেছো কখনো আমার স্পর্শে তোমার ঘৃণা হয়, তাই না তে? দেন এই ঘৃণা শুধু তোমার মনে কেন থাকবে? এখন যেমন তুমি আমার স্পর্শকে ঘৃণা করো, আজকের পর থেকে তুমি নিজেকেও একইভাবে ঘৃণা করবে। একটু বিছানায় ফেলে তার উপর নিজের সমস্ত ভার ছেড়ে দেয় জাঙ্কুক। জাঙ্কুকের এমন আসামিক হামলায় হতবাক হয়ে যায় তে। তেল দু হাতে বিছানার সাথে চেপে ধরে আছে সে। জাঙ্কুককে নিজের উপর থেকে সরানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে ঠেলেছে তে। কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে কিছুই না। চেষ্টা করতে করতে একটা সময় তে ক্লান্ত হয়ে পড়ে। আমাকে ছাড়ুন বলছি, এভাবে আমার সাথে জোর করতে পারেন না আপনি। আমি কি পারি আর পারি না সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। জাঙ্কুক এক হাতে তের মুখ চেপে ধরে তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তের দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। সে তার কাজে ব্যস্ত। প্রথম দিকে তে বাধা দিল, একটা সময় সে শান্ত হয়ে যায়। সাদা বিছানার চাদরে ছোট ছোট রক্তের দাগ লেগে রয়েছে। বিছানার এক পাশে জাঙ্কুক ঘুমিয়ে আছে, অন্য পাশে তে গুটিয়ে বসে আছে। একটু আগে তার ঘুম ভেঙেছে। সারা রাত মরার মতো পড়ে থাকার পর ভোর রাতের দিকে তার চোখ লেগে যায়, কিন্তু কিছু সময় পর পুনরায় জাঙ্কুকের স্পর্শে আতকে উঠেছে। যদিও জাঙ্কুক ঘুমের ভয়ে তাকে জড়িয়ে ধরেছিল, তবুও জাঙ্কুকের স্পর্শে ভয়ে কেঁপে উঠে সে। কাল রাতের ঘটনা যদি দুঃস্বপ্ন হতো তাহলে হয়তো মন্দ হতো না। তে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। শেষ পর্যন্ত জাঙ্কুক আমার সাথে জোর জবরদস্তি বলেন, কিভাবে পারলেন সেটা করতে? কোন সময় আয়নায় নিজেকে দেখছি, সারা শরীরে কামড় আর আঁচড়ের দাগ। খামচে দেওয়া জায়গাগুলোতে রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে। একটা মানুষ যে এতটা নিচ হতে পারে সেটা তার জানা ছিল না। ঝর্ণার পানি শরীরে পড়তে ক্ষত স্থানে আরো বেশি যন্ত্রণা হচ্ছে। জাঙ্কুকের কোনো স্পর্শ আমার শরীরে লেগে থাকুক সেটা আমি কখনোই চাইব না। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে শাওয়ার শেষ করে নিলাম। জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছেন। কুম্ভকর্ণ হয়তো এর থেকে কম ঘুমায়। আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়ে নামটাকে ঘুমাচ্ছে, এটা আমি করতে দিব না। বেড সাইড টেবিলে রাখা পানির বোতলটা হাতে নিয়ে জাঙ্কুকের মুখে ঢেলে দিলাম। আচমকা চোখে মুখে পানি এসে পড়ে। চমকে উঠে জাঙ্কুক, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। গ্লাস ক্লোজ করো। চোখ জোড়া খুলে দেখেন বৃষ্টি নাই, টর্নেডো দাঁড়িয়ে আছে আপনার সামনে। ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন? আর আমার উপর পানি ছুড়ে দিলে কেন? হঠাৎ জাঙ্কুকের কথার সুর কেমন বদলে গেল মনে হচ্ছে। কাল রাতে কতটা বাজে ছিল, এখন আবার এত সুইট করে কথা বলছেন। মতলবটা কি? তোর বেটা খচ্চর, তুমি এইমাত্র শাওয়ার শেষ করলে বুঝি? না মানে তোমার ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি মেঝেতে পড়ছে। নেশা টেশা করছেন বুঝি? তুমি নিজেই তো আস্ত একটা নেশা, তোমাকে দেখলেই নেশা ধরে যায়। জাঙ্কুকের কথায় আমার কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। এসব কি বলছেন? কিছু না, কাছে এসো। শরীর ভীষণ ক্লান্ত লাগছে, তোমাকে জড়িয়ে ধরলে আমার ক্লান্তি দূর হয়ে যাবে। জাঙ্কুকের কথায় আমার মাথা গরম হয়ে যাচ্ছে।
সত্যি মনে হয় ঘুমের ঘরে নেশা করেছেন। আমি কাছে না আসাতে জাঙ্কুক নিজেই আমার হাত টেনে ধরে হেঁচকা টান দিলেন। টান সামলাতে না পেরে জাঙ্কুকের কোলে গিয়ে পড়লাম। জাঙ্কুক আমার চুলগুলো সরিয়ে তার ঠোঁট জোড়া আমার দিকে এগিয়ে আমার ঠোঁটে চেপে ধরলেন। কি বিশ্রী পরিস্থিতি! কেন তাকে উঠাতে গেলাম, নিজে নিজের পায়ে কুড়াল মারলাম। এই লোকটার শক্তির কাছে পেরে উঠলাম না। হঠাৎ দরজায় টোকা পড়লে জাঙ্কুককে সরিয়ে উঠে পড়লাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। এমন সাত সকালে জাঙ্কুকের ঘরে আসার তার একমাত্র উদ্দেশ্য তে আর জাঙ্কুকের মধ্যে কি চলছে সেটা জানা। মীরাকে দেখে এর আগে গটগট করতে করতে রুম থেকে চলে গেল। এদিকে জাঙ্কুক ও লিজাকে তাড়িয়ে দিল। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে শাওয়ারে যাওয়ার সময় তার চোখ বিছানার উপর পড়ে। রক্তের দাগগুলো জানান দিচ্ছে তীর যন্ত্রণার কথা। কাল রাতে জাঙ্কুক নিজের রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল। সেই রাগের ফলে হয়েছে সবকিছু। তীরকে সে কষ্ট দিতে চায়নি, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তার হাতে কিছুই ছিল না। হয়তো কাল রাতের পর তীর তাকে ভুল বলবে, কিন্তু সে তো শুধু তীর ভালোবাসা পেতে চায়। রোজির আর ইয়ঞ্জনের বিয়েটা ফাইনালি সম্পন্ন হলো। ঘুমের ঘরে মনে হচ্ছে কেউ আমাকে স্পর্শ করছে। প্রথমে পাত্তা না দিল, কিছুক্ষণ পর মনে হয় আমি শূন্যে ভাসছি। ভয় পেয়ে চোখ খুলতে নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করলাম। জাঙ্কুক আমাকে পাখা কোলে তুলে কোথাও নিয়ে যাচ্ছেন। রুমে এনে আমাকে ধাপ করে বিছানায় ফেলে দিলেন। আমাকে এখানে আনলেন কেন? তুমি ড্রয়িং রুমে কি করছিলে? জানো আমি কতক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছিলাম রুমে? কেন ওয়েট করছিলেন? আমি কি বলছিলাম নাকি? না। কথাটা বলে জাঙ্কুক তীর কোলে মাথা গুঁজে দেয়। খানিকটা কেঁপে উঠে জাঙ্কুককে সরানোর চেষ্টা করে। জাঙ্কুক এতে কিছুটা বিরক্ত হয়। কি হলো? আমার স্পর্শে কি তোমার এতটাই খারাপ লাগে? না, তেমন কিছু না। তবে কেন? আমি কাজ ছেড়ে তুমি সরে যাও। আর নয়তো আমাকে সরিয়ে দাও। বলতে আমার অপরাধটা কি বলো? কেন আমাকে, আমার ভালোবাসাকে তুমি মেনে নিতে পারছো না? আমি কি এতটাই খারাপ নেই? জাঙ্কুকের দু চোখে পানি টলমল করছে। যে কোনো সময় পানিগুলো অস্ফুটে পরিণত হয়ে ঝরে পড়বে। জাঙ্কুক আবার বলতে শুরু করলো, তুমি কি লিজাকে আর আমাকে নিয়ে সন্দেহ করছো? বিশ্বাস করোতে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে স্পষ্টভাবে জানিয়েছি বারবার আমি ওকে ভালোবাসি না। তারপর ও আমার পেছনে পড়ে আছে। তুমি এটা নিয়ে প্লিজ ভুল বোঝো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই কথাটাই শুনতে চেয়েছিল জাঙ্কুকের মুখ থেকে। কি ভালোবাসি কথাটা, যেটার জন্য সে বেকুল ছিল। সব ভুলে যাওতে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। আজকে থেকে না, সেই প্রথম দিন যেদিন লন্ডন থেকে ফিরেছিলাম, প্রথম দেখাতেই তোমার জন্য মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলানোর, অনেকবার চেয়েছিলাম তোমাকে বলতে, কিন্তু সাহস করে উঠতে পারিনি। ভয় হতো যদি তুমি ভুল বুঝে আমায় আপন করে না নাও। চুপচাপ জাঙ্কুকের কথাগুলো শুনছি। জাঙ্কুককে অবিশ্বাস করছি না। কোন একটা জড়তা আমাকে আঁকড়ে ধরছে। জাঙ্কুক আমার দু হাতে অনবরত চুমু খাচ্ছেন। কেন আমাকে কাছে টেনে নিতে পারছো না? কেন আমার ভালোবাসায় সাড়া দিচ্ছ না? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আপনি আমার কাছে এত কিছু আশা করছেন জাঙ্কুক। আপনি কি আমার মনের অবস্থা বুঝেন? কখনো বুকে টেনে নিয়ে বলেছেন ভালোবাসি? আমার মনের ভাষা বুঝতে পারেননি আপনি। আচ্ছা সব বাদ দে, কিন্তু কাল রাতে আপনি যেটা আমার সাথে করেছেন সেটা কি ঠিক ছিল? কাল রাতের জন্য আইম সরিতে। আমি আসলে রাগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে এমনটা করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সব ভুলে নতুন করে শুরু করি আমরা। আবারও আমি চুপ করে গেলাম। জাঙ্কুক যা বলছেন সবই ঠিক, কিন্তু আমি কেন পারছি না জাঙ্কুককে আপন করে নিতে? কেন এত সংকোচ বোধ হচ্ছে? কেন এত সংশয়? কেন এত দ্রুত? আমার ইচ্ছে করছে জাঙ্কুকের বুকে নিজেকে লুটিয়ে দিতে, ইচ্ছে করছে চিৎকার করে জাঙ্কুককে জানিয়ে দিতে যে আমি তাকে অনেক ভালোবাসি। জাঙ্কুক আমার সামনে অনবরত তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন, আর আমি কিনা তাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করে কষ্ট দিচ্ছি। এই একই কষ্ট একটা সময় আমিও পেয়েছি। জাঙ্কুককে পাগলের মতো ভালোবাসার পরও তার পক্ষ থেকে প্রত্যাখ্যান সহ্য করতে হতো প্রতিনিয়ত। আচ্ছা, অনেক হলো কষ্ট কষ্ট খেলা, এখন না হয় একটু ছুটি নেওয়া যাক। জাঙ্কুক দু হাত নিজের হাতে চেপে ধরে বলে উঠল, আমাকে কি ক্ষমা করা যায় না? অশ্রুসিক্ত
দুটি চোখ আকুতি ভরা কণ্ঠে মিনতি করে যাচ্ছে অনবরত। আমার এখন সব হলে নতুন করে সবকিছু শুরু করা উচিত, কিন্তু নিজেকে কিছুতেই প্রস্তুত করতে পারছি না। জাঙ্কুকের হাতের মুঠোয় থেকে নিজের হাত দুটো আলতো করে সরিয়ে কাউচে হেলান দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছি। জাঙ্কুক অপরাধীর ন্যায় মাথা নিচু করে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছেন। তাকে এভাবে পরাজিত সৈনিকের মতো দেখতে মোটেও ভালো লাগছে না, কিন্তু এই মুহূর্তে আমি আর কিছুই চিন্তা করতে পারছি না। যেন তুমি কি আমাকে মেনে নিতে পারবে না? জাঙ্কুকের হাত দুটো ধরে জাঙ্কুকে দাঁড় করায়, তারপর জাঙ্কুকের বুকে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার সাথে সারাটা জীবন আমি কাটাতে চাই, কিন্তু আপনার প্রমিস করতে হবে আপনি সারা জীবন আমাকে এভাবে ভালোবেসে যাবেন, কখন আমাকে কষ্ট দিবেন না। জাঙ্কুক একটু মুচকি হেসে তের চুলে চুমু খেলো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সবকিছু। এখন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে মুশকিল। প্লিজ সবসময় আমার পাশে থেকো, কখন আমাকে আর ইগনোর করো না। বলে জাঙ্কুক তের মুখটা নিজের বুক থেকে তুলে তের কপালে চুমু খেলো। তারপর তের চোখের পানি মুছে তের দুগালে নিজের ঠোঁটের ছোঁয়া দিল। তেও যেন জাঙ্কুকের ভালোবাসাময় আদরের স্পর্শে নিভিয়ে গেল। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল। তের চোখে চোখ রেখে জাঙ্কুক বলে উঠল, প্লিজ জান, আজকে আমাকে বাধা দিও না। আর তে একটু মুখটা উঠিয়ে জাঙ্কুকের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল, তারপর বলে উঠল, বাধা দিব না। তে বলতে দেরি জাঙ্কুকের তের ঠোঁট স্পর্শ করতে দেরি হলো না। তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দিল। তারপর তের বক্ষ দেশে হাত চলে গেল, শাড়ির আঁচলটা বক্ষ দেশ হতে সরিয়ে চুমু খেতে লাগলো উন্মাদের মতো। তেও যেন মাতাল হয়ে গেল জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুকের চুল আঁকড়ে ধরলো তে তার হাত দিয়ে। জাঙ্কুক আস্তে আস্তে তের পেটে চুমু খেতে লাগলো। তের সারা অঙ্গে জাঙ্কুক তার ঠোঁট ছুঁয়ে দিল। পুরো রুমে অন্ধকারে ঢেকে গেল। দুজন বিবস্ত্র হয়ে গেল। একে অপরের ভালোবাসায় মেতে উঠল দুজন। জাঙ্কুকের এই ভালোবাসা চলল সারাটা রাত। আর এভাবে শুরু হলো লিকুকের ভালোবাসার নতুন অধ্যায়, নতুন জীবন। কিছুদিন পর লিজা নিজে স্বীকার করলো জাঙ্কুকের ড্রিঙ্কে সে নেশা জাতীয় কিছু মিশিয়েছিল, যেটা মূলত তে ভুলবশত খেয়েছিল। আর সে কারণে তের কিছু মনে ছিল না আর অজ্ঞান হয়ে গিয়েছিল। আর সেটার সৎ ব্যবহার করেছে ইয়ঞ্জুন। ইয়ঞ্জুনের আগে থেকে তের প্রতি নজর ছিল, কিন্তু যেহেতু তার বিয়ে রোজির সাথে ঠিক ছিল তাই এগোতে পারেনি। কিন্তু সুযোগ বুঝে তেকেও হাতছাড়া করেনি। পরবর্তীতে ইয়ঞ্জুনের মুখোশ সবার সামনে ধরা পড়ে যায়। যখন তেকে একা পেয়ে ইয়ঞ্জুন তের দিকে হাত বাড়ায়, আর মুহূর্তে ঘরের মধ্যে জাঙ্কুকও প্রবেশ করে। মূলত তেকুক এটারই অপেক্ষা ছিল ইয়ঞ্জুনের মুখোশ করবে। অতঃপর রোজি নিজ থেকে ইয়ঞ্জুনকে ডিভোর্স দিয়ে দেয়, আর সকলের ভুল বোঝাবুঝিও শেষ হয়ে যায় সেই সাথে। তেকে বাড়ির সকলেই মেনে নেয়। এই গল্পটা অবশ্য আরো অনেক বড় ছিল, আমি শেষ করে দিয়েছি খুব দ্রুত।